হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আর আজকে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। যারা ক্লাস 12 হিস্ট্রি 4th সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আলিগড় আন্দোলন নিয়ে। ঊনবিংশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়, ইংরাজির মাধ্যমে শিক্ষার প্রসার ঘটায় এবং এই শিক্ষার সুবিধা কিন্তু মুসলিম সমাজ নেয়নি। যার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যাচ্ছে কি যে মুসলিম সমাজ শিক্ষার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে ওরা কিন্তু ভীষণভাবে পিছিয়ে গেছে। এবং এই রকম একটা অচল অবস্থা থেকে তাদের উদ্ধার করার জন্য এগিয়ে আসেন স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান উনি 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজকে কেন্দ্র করেই কিন্তু সংস্কার আন্দোলন গড়ে ওঠে, যাকে আমরা আলিগড় আন্দোলন বলছি। তাহলে আলিগড় আন্দোলনের লক্ষ্য কী হয়ে দাঁড়াচ্ছে? আলিগড় আন্দোলনের প্রধান যে লক্ষ্যগুলি হচ্ছে সেটি হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো আর সাম্প্রদায়িক সংহতি বজায় রাখা। আলিগড় আন্দোলন মোটামুটি এই 4টি ভিত্তির উপর নির্ভর করে গড়ে উঠেছে। সেগুলি কি কি? প্রথমে দেখা যাচ্ছে হিন্দু মুসলিমদের পৃথক রাজনৈতিক সত্তা, দ্বিতীয়ত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে সরকারের যে উচ্চপদস্থ যে পদগুলি আছে তাতে আসীন হওয়া, তৃতীয়ত দেখা যাচ্ছে যে কোনোরকমভাবেই ব্রিটিশদের বিরোধিতা না করা, এবং চতুর্থত ও যে সমাজের যে সাংস্কৃতিক উন্নতির জন্য তারা তাতে কন্ট্রিবিউশন করবে, তাদের যোগদান করবে, তাও আবার যতটুকু প্রয়োজন ততটুকুই তারা যোগদান করবে। এই রকম ভিত্তির উপর নির্ভর করে কিন্তু আলিগড় আন্দোলন এগিয়ে চলেছিল। আলিগড় আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সৈয়দ আহমদ খান, এছাড়া ছিলেন খুদাবখশ, ইউসুফ আলী ও আফতাব হোসেন আলী মতো ব্যক্তিত্বরা কিন্তু আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আলিগড় আন্দোলন চলাকালীনই মুসলিম সমাজ বুঝতে পারে যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করলে, আধুনিক শিক্ষা যদি গ্রহণ না করা হয় তাহলে তারা কিন্তু আবার কিন্তু ওই সমাজে পিছিয়ে পড়বে। তো আলিগড় আন্দোলন যেটা মূলত আলিগড় আন্দোলন প্রথম দিকে বা পুরো আলিগড় আন্দোলনটাই কিন্তু সমাজে বেশ একটা বড় প্রভাব ফেলেছিল। কিন্তু এত প্রভাব ফেলার পর আলোড়ন সৃষ্টি করার পরেও কিন্তু বলতে হচ্ছে যে আলিগড় আন্দোলনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বা সীমাবদ্ধতা ছিল। তো সীমাবদ্ধতাগুলো কীরকম ছিল না, আলিগড় আন্দোলন যে গড়ে উঠেছিল সেটা একটা পুরোপুরি রাজনৈতিক মোড়কের মধ্যে ছিল, এটা প্রথম কথা। দ্বিতীয়ত আলিগড় আন্দোলনে যারা অংশগ্রহণ করছিলেন তারা কিন্তু মুসলিম সমাজে উচ্চবিত্ত শ্রেণী ছিলেন। আর তৃতীয়ত এই আন্দোলনটা উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চতুর্থত মুসলিম নারীরা এই আন্দোলনের অংশীদার হয়ে উঠতে পারেনি। তো এই সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও কিন্তু আলিগড় আন্দোলন সাকসেস হয়েছিল এবং আলিগড় আন্দোলনের মধ্যে দিয়েই এই মুসলিম সমাজ বিজ্ঞান মনস্ক হয়ে উঠেছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে কোশ্চেনটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে আলিগড় আন্দোলনের অবদান কী অথবা আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট কী, এই প্রশ্নের উত্তরেই কিন্তু আমরা এগুলো আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো।